আরেকবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং জুবাইর আপনাদের সঙ্গে আছি। যেমনটা করে বলছিলাম, প্রত্যেকটা দিনের শুরুতেই আমরা চাই আপনাদের আশাগুলো প্রত্যাশাগুলো সুন্দর হয়ে ফুটে উঠুক এবং যে যেই পথেই চলতে চাচ্ছেন যেন স্বপ্নগুলো ধরা দেয়। একদম নিজের অভিষ্ট গন্তব্য বা লক্ষ্যের আরো কাছে আপনি পৌঁছে যান। আগে একটা আগাম সতর্কতা দিতে চাই। আজ সারাদিন জুড়ে সড়ক মহাসড়কে একটা বাড়তি চাপ থাকবে, এই বিষয়টি মাথায় রেখে দিনটাকে পরিকল্পনা করবেন। কেন বলছি, রাস্তায় নেমে অভিযোগ করবার কোনো কারণ নেই। আপনার হাতে প্রযুক্তির যথেষ্ট সক্ষমতা রয়েছে। আপনি জেনে নিতে পারেন দেশে কি হচ্ছে, আপনি জেনে নিতে পারেন কোথায় কি হচ্ছে। আপনার কাছে ট্রাফিক অ্যালার্টের মতো নানান রকম সক্ষমতা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। জেনে বুঝে শুনে দিনটাকে পরিকল্পনা করবেন, তাহলে দেখবেন লাইফ ইজ বিউটিফুল। রাস্তায় ভোগান্তিতে পড়তে হবে না। যাই হোক, প্রসঙ্গটা একটু ভিন্ন জায়গায় চলে গেল যদিও। আজকে চমৎকার দুজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের আলাপ করাতে চাই। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন ফৌজিয়া মাহিন চৌধুরী, যিনি একজন চিত্রশিল্পী। তার পাশেই রয়েছেন শামীম আহমেদ, তিনিও চিত্রশিল্পী, চিত্রশিল্পী যুগল পেয়েছি। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আজকের দিনটা মানে আসতে পারছি যে এটা একটা বিশাল পাওয়া। দর্শকদের কিছুক্ষণ আগে যেটা জুবাইর বলছিল যে আজকে আসলে দিনের শুরু যে যেখান থেকেই করে থাকেন না কেন, আমি বলবো যে সাবধানে এবং সময় নিয়ে বেরোবেন, শুরুটা করতে হবে এবং সময় নিয়ে ধৈর্য ধরে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে দিনে শুরু করতে হবে। শুনে আজকে আমাদের যারা অতিথি আছে তারা কিভাবে এলেন এবং কেন আমরা একসাথে কথা বলবো সেটাও আসলে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চাই। চিত্রশিল্পী আপনারা দুজনেই, যেমনটা আমরা বলছিলাম আমাদের সকালের বাংলাদেশের আয়োজনে। আমরা সকালের বাংলাদেশ দেখছেন। আরো একবার আমন্ত্রণ সবাইকে। আপনাদের সঙ্গে জান্নাতুল কলি আছে, জুবাইর আছে এবং আমাদের সাথে ফৌজিয়া মাহিন চৌধুরী আছেন এবং আছেন শামীম আহমেদ। দুজনেই চমৎকার চিত্রশিল্পী। তবে সবচেয়ে বড় যে বিষয়, তারা গল্প বলেন খুব সুন্দর করে, কথাও বলেন গুছিয়ে। একজন স্থাপত্য পেশায় আছেন যেমনটা জানছিলাম, আর একজন নিজের ডুডলিংকে যে চিত্রশিল্পে পরিণত করা যায় তা হয়তো অনেক পরিণত বয়সে তিনি খুঁজে পেয়েছেন। যে আলাপচারিতায় ছিলাম আমরা, শামীম বলছিলেন তার পছন্দের মাধ্যম কোথাও তিনি নিজেকে সীমাবদ্ধ করতে চাননি বা পারেননি, নিজেকে ক্রমেই আবিষ্কার করেছেন। ফজের ক্ষেত্রেও কি তাই? একদম। আচ্ছা, আমি কিন্তু অনেক রাস্তা পার হয়ে শেষমেশ যে না, আমাকে আমার শেষমেশ শব্দটাই একটা জায়গায় কেন, আমি জানতে চাই কেন শেষমেশ? কেন শেষমেশ হচ্ছে যে আমি যেমন বলছি, আমি রেডিওতে ছিলাম, হ্যাঁ, তারপর আমি অ্যাডভার্টাইজিং এ ছিলাম, তখন আমি স্ক্রিপ্ট লিখতাম, সেটাও একটা গল্প বলা, হ্যাঁ। কিন্তু ফাইনালি নিজের গল্পটা বলতে ইচ্ছা করে বা যে গল্পটা আমি বলতে চাই। একটা হচ্ছে আপনাকে বলে দেওয়া, এই তুমি এই গল্পটা বলো, স্ক্রিপ্টেড গল্প। হ্যাঁ, স্ক্রিপ্টেড গল্প বা ব্রিফ দিয়ে দেয়া, সেই অনুযায়ী কিছু একটা করা। না না, নট স্ক্রিপ্ট আমি করতে পারি, কিন্তু টপিক বলে দেয় আমাকে, এই টপিকে কথা বলেন। আমার তো কিছু বলতে ইচ্ছা করে, ওখান থেকে হঠাৎ করে আমি বলছি না সব মিডিয়ামই ভালো, কিন্তু আমার মনে হলো যে না, আমি এইবার আমাকে বাঁচতে চাই, মানে আমি আমার লাইফটা এবার চালাতে চাই কিভাবে, দেখি না, এক্সপ্লোর করি, যেখানে স্বাধীনতা আছে। আমার গল্পের রুলটা আমিই করব, হ্যাঁ আমি করব। তো সেটা থেকে, এবং শামীমের সাথে আমি যত শামীমের কথা শুনছি আমার মনে হচ্ছে যে না, আসলে অর্ধেক কথাও বলে দিয়েছে, রিপ্লিকেট আমারই কথা। আমি নিজেও হিস্ট্রিতে খুব আগ্রহী, তবে শামীম যেরকম একটু একটু করে পিছায়, আমি পিছন থেকে আগাই, মানে আমার প্রাগৈতিহাসিক জিনিসপত্র। শামীম 47 আছেন, আপনি কত অবধি পৌঁছালেন? না, আমি যেমন ধরেন 47-এর আরো আগে থেকে দেশ বিভাগে, মানে আমি হচ্ছে এখন জমিদার সময়টা নিয়ে আছি। জমিদার প্রথা আছে 1990 কালীন সময়, 1990 কালীন সময়, 1990 না 1890, 1990 তো গত ইয়েতে শতক, হ্যাঁ শতকে ছিল, গত শতকে ছিল, হ্যাঁ না 90 না, আমরা আরো আগে, যেমন ধরেন মানে দেশ বিভাগের আরো আগে, ব্রিটিশ আমল। আমার পছন্দের টপিক অনেক বেশি পুরনো, মানে আমি যদি বলি পড়াশোনা, আমার কাজের একটা ব্যাপার হচ্ছে আমি রিসার্চ বেসড কাজ করতে পছন্দ করি। আই অ্যাম ইনটু ডকুমেন্টারি, মানে এবং ডকুমেন্টারি বলতে ফিল্ম ডকুমেন্টারি না, শুধু ইনটু ডকুমেন্টেশন। যে কোনো গল্প, শামীম যেরকম গল্প বানাতে পছন্দ করে, আমি বানাতে পছন্দ করি, কিন্তু আমার মধ্যে একটা ডকুমেন্ট করার মেন্টালিটি আছে। রিসার্চ করলাম, ওই সব টপিকটা নিয়ে কাজ করলাম, তো এবং আমি পুঁথি লিখি। আচ্ছা, হ্যাঁ, বাহ, এটা হচ্ছে একটা। তো এই জন্য বলছি যে আমার জন্য তো আলাদা শব্দ ভান্ডারের প্রয়োজন হয় পুঁথির জন্য, এবং পুরনো শব্দের প্রয়োজন হয়। আমাদের সকালের বাংলাদেশে একবার সৌভাগ্য হয়েছিল, একজন পুঁথি পাঠককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, হ্যাঁ, নাম মনে আছে, খুব চমৎকার তিনি পড়ে শুনিয়েছিলেন, আগ্রহ ছিল আমার ওই জায়গাটাতে। সেক্ষেত্রে তো আলাদা শব্দ ভান্ডারের প্রয়োজন হয়। এই বই পড়াশোনা করতে হয় কি সেক্ষেত্রে আলাদা করে জিজ্ঞেস করছি? আমার মনে হয় যে কিছু জিনিস ভিতরে রয়ে যায়, কিছু জিনিস আমি বই পড়ি, হ্যাঁ, মানে আমি পুঁথি পড়তে পছন্দ করি, আমি শুনতে পছন্দ করি। এটা সংক্রান্ত একটা ছোট্ট গল্প আছে। আমার
মেজো ফুপু আমাকে মানে সে প্রচুর পুঁথি মুখস্থ ছিল। পুঁথি তো আমি তো লিখি, আমি পড়তে পারি না, কিন্তু আমার মেজো ফুপুর প্রচুর পুঁথি মুখস্থ ছিল। তো সে দুপুরবেলা আমাকে ঘুম পাড়াতো এবং ঘুম পাড়ানোর সময় একটা পুঁথি পড়তো। বাহ। হ্যাঁ, এবং সেই পুঁথির গল্পটা হচ্ছে একটা রাজপুত্র রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছে, আমি যেটা সংক্ষেপ মনে আছে। এবং ঠিক যেই মাত্র রাজপুত্র ময়ূরপঙ্খীতে উঠেছে আমার ঘুম চলে আসছে। মানে এইটার কোনো আমি জীবনেও শুনি নাই, কিন্তু এই কারণে পুঁথি আমার মাথায় ঢুকে গেছে যে আমার। এবং অনেক বছর পরে আমরা তখন একটা রেসিডেন্সিতে যাব, একটা জমিদারের গল্প নিয়ে কাজ করতে হবে, আমি কি মিডিয়ামে যাব, কারণ আমার এত রকম মিডিয়াম এখন আমি খুবই টেনশনে পড়ে গেছি যে আসলে কোনটা ধরবো। হঠাৎ করে ক্লিক করলো যে আমি পুঁথি করব, এবং পুঁথি করা নিয়ে তো আমি ওইটাতে খুব বেশি কঠিন ভাষা প্রয়োগ করিনি। আমাদের পুঁথি যেরকম একটু টান আছে আমি জানি, বা আমার পড়ার মধ্যে যা আছে ওটা। কিন্তু তার পরবর্তীতে আমি বনবিবিকে নিয়ে কাজ করেছি, বনবিবির জোহরনামা নিয়ে। তখন আমি কাজ করতে গিয়ে আমি মানে ওভারহেলমড হয়ে গেছে। আমি যখন জোহরনামা পড়লাম তখন আমি যেটা করলাম প্রথমেই, যে আমার ওটার অন্য একটা কাজ করা ছিল, জাস্ট গল্পটাকে নিজের ভিতরে নেওয়ার জন্য আমি জোহরনামাকে ছোট করে ফেললাম, ওখান থেকে ভাষা নিয়ে 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 নিয়ে। তো আমি একটা কন্টেম্পোরারি পুঁথি লেখক বলতে পারেন, কিন্তু কিছু মনে থাকলে আমরা শুনতে চাই। আলাদা করে সময় ইজ এ হেরিটেজ না, এটার সাথে কন্টেম্পোরারি আমার আপনার শব্দের সংযোগটা না চমৎকার লাগছে। মানে আপনি মজার মজার কিছু শব্দ মজার মজার জায়গায়, আমি জানি না হয়তো এত বিশ্লেষণধর্মী মানসিকতা হওয়া উচিত না মানুষের, কিন্তু বিষয়টা জানি কেমন। যাক, যদি ওই যে আমি যেটা বলছিলাম যদি কিছু মনে থাকে তাহলে আগে কিন্তু ফজলে বলেছেন যে আমি শুধু লিখি, আমি কিন্তু পড়ি না। আমি পড়ি না, সবচেয়ে বড় কথা আমার স্মৃতিতেও নাই। আমি আগে জানতে দিলেন মুখস্থ করে আসতাম, কিন্তু আমার আসলে পড়তে নাই। পরের বার যখন আসবো তখন আপনাকে কিন্তু আর আচ্ছা ঠিক আছে, আমরা পুঁথির একটা পার্ট শুনতে চাই। একটু শামীমের কাছে আমরা যাই। একদম সদ্য এক্সিবিশন নিশ্চয়ই হয়েছে, এর আগে হয়েছে, একদম সদ্য এক্সিবিশন এক্সপেরিয়েন্সটা শুনতে চাইবো। একদম সদ্য এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমার তো মূলত এক্সিবিশন প্রথম যেটা সেটা হচ্ছে 2023-এ হলো বৃহত্ত আর্ট ফাউন্ডেশন থেকে গঙ্গাবুড়ি। আই ওয়াজ ওয়ান অফ দ্য গ্র্যান্টি, এবং এটা আমার বিগ ব্রেক ছিল। আমি আসলে প্রফেশনালি 5 বছর আর্কিটেকচার প্র্যাকটিস করতাম, এবং আমি একটা মনে হতো আমি প্রফেশনালি একটা ভয়েডের ভিতর চলে যাচ্ছিলাম। তো ফাইনালি 2023-এ আমি ডিসাইড করি আফটার মানে ওয়ার্কশপ অ্যান্ড গ্র্যান্টি, এবং আমার যে গল্পটা যখন আমি পারছিলাম বলতে, স্থাপত্যশৈলী কি একদম ছেড়ে দিয়েছি? হ্যাঁ, প্রফেশনাল জায়গা থেকে একদম ছেড়ে দিয়ে এখন আমার কাছে মনে হয় যে বড় একটা স্টেপ বলা যায়, যে আমি আসলে আর্টিস্ট হিসেবে বেঁচে থাকতে চাই, আমি আসলে ভিজুয়াল স্টোরি টেলার হিসেবে বেঁচে থাকতে চাই। গঙ্গাবুড়ি কেন? আমি তো শব্দটাতে আটকে গেলাম। আচ্ছা, গঙ্গাবুড়ি ছিল আমাদের প্রজেক্টের নাম। এটা আসলে মেইনলি কফিল আহমেদের একটা গান গঙ্গাবুড়ি। তো এটা বুড়িগঙ্গা নিয়ে একটা গল্প ছিল। আমার বাবার হারিয়ে যাওয়া একটা মেয়ে, তাকে সে মানে বুড়িগঙ্গার পাড়ে পাড়ে খুঁজে বেড়ায়। আসলে আমার রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি যখন বুয়েটে পড়তাম, ছবি আঁকার জন্য আমরা বুড়িগঙ্গার পাড়ে যেতাম, তখন একটা লোকের সাথে পরিচয় হয়। ও খুবই মানে 3-4 সেকেন্ডের জন্য, যে ও আমাকে এসে বলে যে আমার মেয়েকে পাইছো, মানে ওনার চোখটা মানে এবং ওনার যে এক্সপ্রেশনটা আমার মধ্যে রয়ে যায়, সেটা ব্যাক কিন্তু 2013 সালে। তো 2023-এ যখন প্রজেক্টের কল আসে বুড়িগঙ্গা নিয়ে যখন কাজ হবে, আমি সিনোপসিস জমা দিছিলাম। তারপরে আমাকে মানে এটার জন্য কল করা যে তুমি গল্পটা বলো। তো আমি আসলে নিজেকে তখন রিডিসকভার করছিলাম যে দিস ইজ হোয়াট আই ডু বেস্ট মেবি রাইট নাও। হ্যাঁ, এবং আমি হতে চাই। এবং ইট টার্নড আউট টু বি এ ভেরি ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, এবং এত মানুষ এটার সাথে এঙ্গেজ হয়েছিল, এবং সবাই এসে যেভাবে এটার সাথে কানেক্ট হয়েছে, মানে বুড়িগঙ্গার মধ্যে যে এরকম একটা গল্প থাকতে পারে যে একটা বাবা সে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, সো ভেরি ইমোশনাল জায়গা। এবং আমার সাউন্ডস্কেপ ছিল, সব কিছু মিলায় না প্রত্যেকটা অডিয়েন্স অন্য জায়গায় চলে যাইতো। এবং আমার সাথে সবাই এসে বললো যে খুব ডিফারেন্ট, মানে বুড়িগঙ্গাকে তো আমরা আসলে একটা এমন একটা জায়গায় নিয়ে গেছি, এত মানে অন্ধকারের মধ্যেও যে এরকম একটা গল্প থাকে। আমি বললাম শুধু তো বুড়িগঙ্গা না, আমি আসলে একটা কমিউনিটির গল্প বলি। সো দ্যাটস ওয়েন আই স্টার্টেড, যে আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় আমাদের দেশে এত এত গল্প কন্টেম্পোরারি টাইমে। সো এই যে ইটস লাইক এ স্টিচিং, সুতার মতো করে কন্টেম্পোরারি সাবজেক্টকে আপনি কিন্তু হিস্টোরিক ন্যারেটিভ থেকে বর্ণনা করতে পারেন যদি আপনি গাঁথতে জানেন। এবং আমাদের অডিয়েন্স, এখনকার যে কন্টেম্পোরারি অডিয়েন্স, যারা ইয়াং অডিয়েন্স, তারা না এটা জানতে চায় আসলে। এখন আসলে আর্ট ওই জায়গাতে নাই, শিল্প এটা খুবই পার্সোনালাইজ জায়গায়। এবং আমাদের মোবাইলে ইউ ক্যান সি দ্য স্টোরি, ইউ ক্যান সি সিনপসিস, আপনি 60 সেকেন্ডে সবই জানতে পারতেছেন। এত ইভলভ করতেছে এটার মধ্যে, যদি এখন আমরা যদি কন্টেম্পোরারি মানে আমরা এই সময় যদি এগুলাকে
তাদেরকে সার্ভ করতে না পারি, আমাদের আসলে আমরা শ্রোতা থেকে বিচ্ছিন্ন হব। দর্শক, গঙ্গাবুড়ি শহরে প্রতিদিন তো কত রকমের গল্প জন্মে, গল্প যে এরকমও হতে পারে এটা আপনাদের কজনেরই বা জানা ছিল। এই গল্পগুলো নিয়ে ফিরতে চাই ছোট্ট একটা বিরতির উপরে। সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন। যারা যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পুরোটা দিন ভালো কাটুক সেই প্রত্যাশায় আপনাদেরকে সঙ্গে নিয়ে সকালের বাংলাদেশের আয়োজনে আছি আমি এবং জোবায়ের। সেই সাথে আমরা আজকে সঙ্গে পেয়েছি অতিথি হিসেবে ফৌজিয়া মাহিন চৌধুরী এবং শামীম আহমেদকে। দুজনেই তারা চিত্রশিল্পী। কথা বলছিলাম তাদের সাথে, যেমনটি বলছিলাম। শামীম ভাইয়ের কাছেই ফিরি। আপনি বলছিলেন যে গল্প বলার একটা ধরন বা শিল্পের সাথে গল্প সংযুক্ত করে নতুন প্রজন্মের কাছে যদি উপস্থাপন করা যায়, তারা সেটা জানতে চায়, বুঝতে চায়। এখন এই প্রজন্মের কাছে নানা রকমের ডিস্ট্রাকশন আছে, আমি বলবো নানা রকমের মাধ্যম আছে। তারা নিজের মননকে অথবা চিন্তার জায়গাকে বিভিন্ন জিনিস দিয়ে অন্য জায়গায়, অন্য পথে ধাবিত করতে পারে। সেই জায়গায় চিত্রশিল্পী হিসেবে বা শিল্পী হিসেবে আপনাদের নিশ্চয়ই একটা দায়িত্ব থাকে যে মানুষকে আসলে শিল্পের সাথে সংযুক্ত রাখা বা সঠিক শিল্পের সাথে সংযুক্ত স্থাপন করে দেয়া। সেই জায়গাতে কি কি হচ্ছে এখন শিল্প মাধ্যমে? আচ্ছা, এখানে আসলে আমার কাছে মনে হয় যেটা, যে শিল্প মাধ্যম 2025 সালে এসে যারা শিল্পী, তারা আসলে নিজেকে শিল্পী না করে, না ভেবে সোশ্যাল এজেন্ট, সামাজিক দায়বদ্ধ একটা মানুষ হিসেবে যদি নিজেকে কল্পনা শুরু করি, যেটা আমি আসলে নিজেকে এখন ফিল করি। আমি দেশভাগ নিয়ে কেন আসলাম? কারণ পার্টিশন এটা একটা বিশাল সাম্প্রদায়িক একটা ব্যাপার, কিন্তু এটা আমার অনেক দিন থেকেই ছিল, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে আসলেও আমাদের সাম্প্রতিক বাংলাদেশের চিত্র থেকে এবং এই যে বাস্তবতা থেকে কিন্তু আমি কাজটা হাতে নিয়েছি। আচ্ছা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই ন্যারেটিভগুলা এই জেনারেশনের মানুষগুলার আবার নতুন করে জানানো প্রয়োজন আছে। সেটা আমাকে কিন্তু বলবে না, আচ্ছা, কিন্তু এটা আমি কিন্তু সামাজিক দায়বদ্ধ, আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতার জায়গাও আছে। সো ওই জায়গা থেকে আসলে শিল্প মানে যে আমি একটা বিশাল গ্যালারিতে আমার কাজ এক্সিবিট হবে, ওই স্বপ্ন কিন্তু আমি দেখি না। আচ্ছা, আমি আসলে সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আসলে আমার গল্পের সাথে আমি যখন দেখি, যেটা বলছিলাম যে অডিয়েন্স খুবই রেগুলার একজন মানুষ, সে এসে যখন খুব মানে ইন্টারেস্ট পাইলো, যে এবং আমাকে যাওয়ার আগে বললো যে খুব মজা পাইলাম জিনিসটা, আমি ভাবতাম না। আপনি গ্যালারিতে গেলে হয়তো আর্ট দেখলেন, যেটা আসলে আমরা আর্টকে ভেবে দেখি যে বিমূর্ততা, কি ভাবলো না ভাবলো এটা নিয়ে হয়তো শিল্পীর কোনো দায়বদ্ধতা থাকে না, কিন্তু আমার আসলে মনে হয় যে মানুষ হিসেবে আমাদের একটা কমিটমেন্ট আছে টুয়ার্ডস অ্যানাদার হিউম্যান বিং। আমি আসলে নিজেকে ওই যে চাইলে তা করতে পারি না যে আমি করতে চাই, আমি তাই করতে চাই যেন মানুষ কানেক্ট করতে পারে। কি চমৎকার ভাবনা, কি চমৎকার ভাবনা স্বামী। আবার আমরা একটু ফৌজিয়া মাহিনের কাছে আসতে চাই। ফৌজিয়া, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ছিল নিজেকে খুঁজে বার করবার মতো। আপনি পেশাগত জায়গায় নানান রকম চড়াই উতরাই, নানান রকম অধ্যায় পার করেছেন। একটু যদি পরিণত হওয়া বা পরিণতির দিকে আমরা এগোতে চাই, নিজেকে ঠিক কিভাবে আপনি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন পরিচয়টা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেটা শামীম বলল সেটা হচ্ছে কি, আমি জানি না আমি কতদিন বাঁচবো মানুষ হিসেবে। যখন পিছে তাকাবো, আমার খ্যাতি আমার ইয়েতে থাকবে না, আমার সিভিতে থাকবে না, আমার খ্যাতি আমার কর্মে থাকবে, যেটা মানে আমি যেটা কারো না কারো কাজে এসেছে, এটা আমি বিলিভ করি। আমার আর্টকে মানব বান্ধব হতে হবে এবং কোনো একটা মানে আছে না যে কোনো একটা কজের জন্য হতে হবে, এবং সেই কজটা হয়তো আপনি খুব, যেরকম বললাম যে আমি হিস্ট্রি নিয়ে কাজ করতে পছন্দ করি, হয়তো এটা ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারিং এর কাছে অনেক বেশি কিছু মনে হচ্ছে না, কিন্তু আমাদের হিস্ট্রি ধরে রাখা দরকার আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে সহজভাবে পুঁথির চেয়ে ভালো করে কেউ হিস্ট্রি বলে না, এবং যেটা খুব সাধারণভাবে পৌঁছে যায় মানুষের কাছে। ছন্দ আছে আমার যেটা মনে হচ্ছে, আমার যা কিছু সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে ওটাকে আমি একটা কল্যাণে রেখে যাব। আমি ডাক্তার হতে পারিনি, আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি, আমি যা হয়েছি আমি ওটা দিয়ে আমার কাজটা করে যাব। হ্যাঁ, এবং এই কারণে আমি আমার সাবজেক্টকেও কখনো একটা জায়গায় রাখিনি যে শুধু হিস্ট্রি নিয়ে কাজ করবো। যেরকম আমি এখন স্পিনিং মিল নিয়ে কাজ করছি, স্পিনিং মিলের ওয়ার্কারদের নিয়ে, যেমন গার্মেন্টসের ওয়ার্কারদের নিয়ে প্রচুর কাজ হয়, কথা হয়। হ্যাঁ, সো আমাদের মনে হলো যে এখানে একটা, আমরা যেমন বৈষম্য নিয়ে কথা বলছি, তো এখানে একটা সুযোগ আছে যে ওদেরকে নিয়েও কথা বলি। তো এরকম অজস্র কারণ, অজস্র গল্প আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবসময় যে বড় কিছু নিয়েই দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই, ছোট মানুষ মানে ছোট ছোট কমিউনিটি নিয়েও কথা বলা যায়। একদমই তাই। এবং সবাইকে একত্রিত করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয়। আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ, আপনারা আসলেন আমাদের সকালের বাংলাদেশে, চমৎকার গল্প করবার সুযোগ হলো। এবং আগামীতে প্রত্যাশায় থাকলাম এরকম চমৎকার একটি গল্পের। অনেক সময় হয় না শুধু
কথার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়, এমনটাই হয়েছে আজকে। আর এই জন্যই আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বিদায় জানাচ্ছি দুজনকে, আমরাও দর্শকদের থেকে বিদায় নিচ্ছি। তবে একটা কথা আরো একবার মনে করিয়ে দিয়ে গেলেন আজকের অতিথিরা, আমরা যখন সময় নিয়ন্ত্রক যন্ত্রে চোখ রাখি, সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের দিকে আমাদের দৃষ্টি থাকে, কারণ একমাত্র সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটি গতিশীল দেখা যায় আপাত দৃষ্টিতে। যদিও ঘড়ি সবকটি কাটাই ঘুরতে থাকে, ওই টিক 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 একটু একটু সংযোজনই জীবনের একটা বড় অধ্যায় বা বড় পরিবর্তন নিয়ে আসে। একটু ভাবুন, তাই ছোট হোক অথবা বড়, যে কোনো কারণ হোক অথবা যে কোনো ঘটনা এই চোখের সামনে আসুক না কেন, ইতিবাচকতার সাথে যেন তা কিছু দেখতে চেষ্টা করি এবং সামনে এগিয়ে যাবার পথটা আরো সুন্দর করবার ভাবতে থাকুন, ভাবলে প্রচুর মাথা খোলে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল। আরো একবার নিরাপদে সাবধানে চলাফেরা করবেন।